Hi, once again back to SDBIO, Life with Life Science. আজকে আমরা আলোচনা করব হিউম্যান রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ মানুষের শ্বসনতন্ত্র। তো আমরা আগে জেনে নেব শ্বসনতন্ত্র কাকে বলে। খুবই সহজ, তোমরা অনেকেই জানো যে মানুষের শ্বসন কার্যের জন্য যে অঙ্গগুলোর প্রয়োজন তাদের সেই অঙ্গগুলোকে একসাথে বলা হয় শ্বসনতন্ত্র। তো সেই অঙ্গগুলো কি, তাদের গঠন কি, তাদের অবস্থান কোথায়, কিভাবে রয়েছে, কি কাজ করে, এই সবগুলো নিয়ে আমরা শ্বসনতন্ত্রের গঠন এবং কাজ নিয়ে ডিটেলসে আলোচনা করব। নিট পয়েন্ট অফ ভিউতে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিছু ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আমি বলবো, তোমরা অবশ্যই নোট করে নেবে। তো শুরু করা যাক শ্বসনতন্ত্র। দেখো, মানুষের শ্বসনতন্ত্রকে আমরা বোঝার সুবিধের জন্য প্রধান তিনটি অংশে ভাগ করে নিতে পারি, যেরকম তোমাদের ক্লাস 11-এর বইতে রয়েছে। যেরকম একটাকে বলা হচ্ছে নাসাপথ বা ন্যাসাল প্যাসেজ, সেটা কি রয়েছে? বহির্নাসারন্ধ্র, নাসাগহ্বর, তারপর রয়েছে অন্তর্নাসারন্ধ্র। আর তারপরে রয়েছে শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্ট, তাতে কি রয়েছে? ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এবং তারপরে 3 নাম্বার যে অংশটা রয়েছে রেসপিরেটরি অর্গ্যান বা শ্বসন অঙ্গ। আমরা জানি মানুষের বা ম্যামালসের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে দুটো লাংস। এইগুলো নিয়ে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব, তাদের গঠন এবং কাজ নিয়ে। ঠিক আছে, তো আমরা শুরু করি। আর আরেকটা জিনিস বলি, মেডিকেল পয়েন্ট অফ ভিউতে এই শ্বসনতন্ত্রটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর একটাকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার মানে উপরের অংশ। কোন অংশটা উপরের অংশ? ল্যারিংসের উপর থেকে মানে বহির্নাসারন্ধ্র থেকে ল্যারিংস পর্যন্ত অংশটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আবার ল্যারিংস থেকে অ্যালভিওলাই পর্যন্ত ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলোকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এইখানে আবার ইনফেকশান হলে মানে এই জায়গাগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি ইনফেকশান হয় তাহলে তাকে বলা হয় ইউআরটিআই। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশান হলে এলআরটিআই বলা হয়। হ্যাঁ, এগুলো মেডিকেল সায়েন্সে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আলোচনা করব, তারপর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আলোচনা করব। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি আমরা চলে যাই, অর্থাৎ নাসাপথে যদি চলে যাই, প্রথমে চলে আসে বহির্নাসারন্ধ্র। বহির্নাসারন্ধ্র কোনটা? না, তোমাদের নাকের সামনের যে দুটো ফুটো রয়েছে তাকে বলা হয় বহির্নাসারন্ধ্র। এই বহির্নাসারন্ধ্রের পরে রয়েছে এই দুটো ফুটো গিয়ে দুটো গহ্বর, দেখো দুটো ফাঁকা জায়গা এরকম টিপলে বুঝতে পারবে, সেইগুলোকে বলা হয় নাসাগহ্বর বা ন্যাসাল ক্যাভিটি। ন্যাসাল ক্যাভিটি, সেই ন্যাসাল ক্যাভিটি নিট পয়েন্ট অফ ভিউতে এখানে 3টে গুরুত্বপূর্ণ রিজিয়ান রয়েছে যেগুলো আমরা সাধারণত জানি না, সেই জিনিসগুলো আমরা জেনে নিই। প্রথমে রয়েছে না এই যে দুটো নাসাগহ্বর রয়েছে, তার মাঝখানে রয়েছে যে পর্দাটা তাকে বলা হয় ন্যাসাল সেপ্টাম। সেপ্টাম মানে পর্দা, তোমরা জানো। এই ন্যাসাল সেপ্টাম দুটো গহ্বরে ভাগ করেছে। তার প্রথমে রিজিয়ানটাকে বলা হয় ভেস্টিবিউলার রিজিয়ান। ভেস্টিবিউলার রিজিয়ানে মানে প্রথমে বহির্নাসারন্ধ্রে জাস্ট পরে দেখো কিছু লোম রয়েছে, যে হেয়ারগুলো কি করে, কি কাজ করে না, এগুলো যাতে ধুলোবালিগুলো নাকের মধ্যে বা ইন্টারনাল নস্ট্রিলের মধ্যে বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করতে না পারে, সেই জন্য এই লোমগুলো রয়েছে। তারপরে যে অঞ্চলটা রয়েছে এটা ভেস্টিবিউল ধরে নিই। এরপরে রয়েছে রেসপিরেটরি রিজিয়ান। রেসপিরেটরি রিজিয়ান ভেরি ইম্পর্টেন্ট। এখানে দু ধরনের কোষ রয়েছে, একটাকে বলা হয় মিউকাস সেল আর একটাকে বলা হয় সেরাস সেল। মিউকাস আর একটাকে বলা হয় সেরাস সেল। এই দুটো ধরনের মিউকাস সেল কী করে না, আমরা জানি মিউকাস ক্ষরণ করে, আর সেরাস সেল জলীয় তরল অংশ ক্ষরণ করে। এই দুটো জায়গা মানে মিউকাস এবং জলীয় তরল নাককে সিক্ত রাখতে সাহায্য করে, এবং মিউকাসগুলো কি করে না ধুলোবালি যে ঢুকে যেতে পারে বাতাসের সঙ্গে, এয়ারের সাথে, সেইগুলোকে আটকে দেয়, যার ফলে ফ্রেশ এয়ার ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। তার মানে ভেস্টিবিউলার রিজিয়ান, রেসপিরেটরি রিজিয়ানে রয়েছে মিউকাস সেল, সেরাস সেল পড়লাম। তারপরে যে অংশ রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট, আরেকটু উপরের দিকে রয়েছে অলফ্যাক্টরি রিজিয়ান। অলফ্যাক্টরি রিজিয়ানে অলফ্যাক্টরি সেল থাকে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। অলফ্যাক্টরি সেল থাকে, এগুলো কি করে না ঘ্রাণকে গ্রহণ করে। সেই ঘ্রাণ কি করে না কিভাবে ব্রেনের মধ্যে পৌঁছবে না সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে সেই ঘ্রাণটা পৌঁছে যাবে ব্রেনের অলফ্যাক্টরি লোবে। অলফ্যাক্টরি লোবের মধ্যে আমরা পৌঁছলে তখন আমরা অনুভূত করব ইটস এ ব্যাড স্মেল অর ইটস এ গুড স্মেল। তো এই হচ্ছে মানে ন্যাসাল ক্যাভিটির অংশগুলো, তিনটি অংশ বললাম।
তারপরে রয়েছে ন্যাসাল ক্যাভিটির মধ্যে রয়েছে ইন্টারনাল নস্ট্রিল বা অন্তর্নাসারন্ধ্র। দেখো ইন্টারনাল নস্ট্রিল ইজ এ কমন প্যাসেজ, মানে এইটা উপরের দিকে এসে আস্তে আস্তে নিচে নেমে যাবে। ইন্টারনাল নস্ট্রিল ইজ কমন প্যাসেজ, ইয়ারকে পাস করে মানে ন্যাসাল ক্যাভিটি থেকে এটা ফ্যারিংসে আসতে সাহায্য করে। তার মানে ইন্টারনাল নস্ট্রিল ইজ ওপেন টু দ্য ফ্যারিংস। ফ্যারিংস কি? ফ্যারিংস এই গলার কাছে এই অংশটায় অবস্থিত ফ্যারিংস, জাস্ট মুখগহ্বরের শেষ প্রান্তটা। এই ফ্যারিংস ইজ এ কমন প্যাসেজ অফ এয়ার অ্যান্ড ফুড, মানে এখান দিয়ে মুখ দিয়ে খাবার এলে এই ফ্যারিংসে যাবে, আবার নাক দিয়ে বাতাস এলে সেই ফ্যারিংসেই আসবে। তার মানে ফ্যারিংসের মধ্যে একটা কমন প্যাসেজ রয়েছে, যেটা ফুডের নালী এবং শ্বাসনালী দুটোই পাশাপাশি অবস্থিত রয়েছে। এবং এই ফ্যারিংস তোমরা জানো, ফ্যারিংসের মধ্যে ইনফেকশন হলে তাকে বলা হয় ফ্যারিঞ্জাইটিস। গলা ব্যথা করে, টনসিল ব্যথা করে, আমরা ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারবাবু আমাদের ওষুধ দিয়ে দেন, সেটাকে বলা হয় ফ্যারিঞ্জাইটিস। ফ্যারিংস হওয়ার পর ফ্যারিংস ল্যারিংসে চলে হলো। তার মানে এতক্ষণ আমরা পড়লাম নাসাপথ পড়লাম, এবার চলে আসছি রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীতে। তার মানে ল্যারিংসের লোয়ার পার্ট থেকে শুরু হয়ে গেল রেসপিরেটরি ট্র্যাক্ট আপ টু ব্রঙ্কিওল। এই রেসপিরেটরি ট্র্যাক্টে প্রথমে হচ্ছে ল্যারিংস। দেখো ফ্যারিংস এইটা বললাম, তার নিচে রয়েছে এইখানে একটু শক্ত উঁচু জায়গা রয়েছে, দেখো সেটাকে বলা হয় ল্যারিংস বা ভয়েস বক্স বা অ্যাডামস আপেল। এই ল্যারিংসের মধ্যে রয়েছে ভোকাল কর্ড। সেই ভোকাল কর্ডই আমাদের শব্দ বা সাউন্ড বা কথা বলতে সাহায্য করে। ভোকাল কর্ডের মধ্যে যে পর্দা রয়েছে, বাতাস এলে সেই পর্দার মধ্যে কম্পনের সৃষ্টি করে, সেই কম্পন থেকে শব্দ পাই। এবং এই যে স্বরনালী রয়েছে ল্যারিংসের মধ্যে, এই স্বরনালী রয়েছে, এই স্বরনালীগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু পাতলা, ছেলেদের ক্ষেত্রে মোটা। এই জন্য মেয়েদের গলার ভয়েস সরু হয় ছেলেদের তুলনায়। তো এই হচ্ছে ব্যাপারটা ল্যারিংস। তার মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হলো এবার। হ্যাঁ, এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হলো ল্যারিংস থেকে। ল্যারিংস মানে ফ্যারিংস থেকে বাতাস তাহলে ল্যারিংসে প্রবেশ করলো। ল্যারিংসের কাজ কি না, বললাম যেটা ভোকাল কর্ড রয়েছে এখানে, তাই একে শব্দ করে এবং বাতাসকে ফ্যারিংস থেকে ট্র্যাকিয়াতে আনতে সাহায্য করে। তার মানে ল্যারিংসের পর যে সরু লম্বা নালীটা রয়েছে তাকে বলা হয় ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়াটা প্রায় 9 থেকে 11 সেন্টিমিটার লম্বা হয় এবং এই ট্র্যাকিয়ার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায়। প্রায় 16 থেকে 20টা সি আকৃতির কার্টিলেজ রিং দেখা যায়। কার্টিলেজ রিং, কার্টিলেজ তোমরা কি জানো? কার্টিলেজ হচ্ছে হাড়ের থেকে একটু নরম কিন্তু মাসলের থেকে অনেকটা শক্ত। সেই কার্টিলেজ রিং কি কেন রয়েছে এর মধ্যে? হ্যাঁ, কার্টিলেজ রিং রয়েছে যাতে এয়ার প্যাসেজটাকে শক্ত, কার্টিলেজ রিং বললাম শক্ত না, এয়ার প্যাসেজটাকে এরকম সবসময় খুলে রাখতে পারবে। হ্যাঁ, যাতে এয়ার সহজেই যাতায়াত করতে পারে। কারণ খাদ্যনালীর মধ্যে আমরা খাদ্য খেয়ে ঢুকিয়ে দিই, যার ফলে ফোর্সফুলি আমরা খাদ্যটাকে ঠেলে দিই। এয়ার প্যাসেজ কিন্তু অটোমেটিক্যালি এয়ার যাবে এবং বেরোবে, সেই জন্য এটাকে সবসময় ওপেন রাখতে হবে। এই জন্য এর চারপাশটাকে কিন্তু একটা রিং দিয়ে ঘিরে রাখতে হয়েছে, শক্ত রিং দিয়ে, যাতে এটা চুপসে না যায়, ট্র্যাকিয়াটা যাতে চুপসে না যায়। এবার কথা হচ্ছে কি, সি আকৃতির রিং থাকলো কেন? পুরো এরকম কার্টিলেজটা এরকম পুরোটাই রিং থাকলো না, রাউন্ড হয়ে রিং থাকলো না। সি আকৃতির হলো এই কারণে, মানে প্রায় অর্ধেকটা রিং রয়েছে। মানে আমরা কি জানি, এই ল্যারিংসের এইখানটায় রয়েছে খাদ্যনালী। হ্যাঁ, ল্যারিংস থেকে খাদ্যনালী গেছে, তার মানে খাদ্য যখন ঢুকবে খাদ্যনালীটা ফুলে যাবে, তার জন্য একটু জায়গা দরকার। সেই খাদ্যনালীকে জায়গা করে দেওয়ার জন্য আরেকটা নালী এরকম অর্ধেক সি আকৃতির কার্টিলেজ রিং রয়েছে, যেটা অর্ধেকটা অন্তত খুলে থাকবে, বাতাস চলাচল করতে পারবে, তাই তো? এই জন্য এই যে খাদ্যনালী বললাম, এই আমরা খাওয়ার সময় খাদ্য এই পাশ দিয়ে, ফ্যারিংস তো কমন প্যাসেজ, ল্যারিংসেও ঢুকে যেতে পারে। সেই জন্য ল্যারিংসের উপরের যে ফাঁকা গোল অংশটা, ওপেনিংটা, তাকে বলা হয় গ্লটিস, GLOTIS, গ্লটিস। এই গ্লটিসের উপরে একটা পাতলা পর্দা, একটা কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ থাকে দিয়ে তৈরি, তাকে বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিস বলা হয়। এই এপিগ্লটিসটা গ্লটিসটাকে কভার করে দেয়, গ্লটিসটাকে ঢাকা দেয় গলা ধকরণের সময়, মানে খাদ্য গেলার সময়, যাতে খাদ্যের কণা ল্যারিংসের মধ্যে বা গ্লটিসের মধ্যে প্রবেশ করে যেতে না পারে। এখন খেতে খেতে
কি হয়, মাঝে মাঝে খাদ্যের কণা ঢুকে যায় না, তখন আমাদের হাঁচি বা কাশি হয়। এটা একটা প্রতিবর্ত ক্রিয়া, তোমরা জানো। যেই হাঁচি বা কাশি হওয়ার ফলে খাদ্যের কণাটা যদি শ্বাসনালীতে ঢুকে যায় সেটা বেরিয়ে যায়। এই জন্য গুরুজনেরা বলে না যে খাওয়ার সময় কথা বলতে নেই বা হাসতে নেই, তার কারণ হচ্ছে খাদ্যের কণা শ্বাসনালীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদিও ঢুকে যায় কোনো কারণে, যদি হাঁচি বা কাশি হয়, আমার মনে হয় হাঁচি বা কাশিটাকে ততক্ষণ কন্টিনিউ করা উচিত যতক্ষণ না খাদ্যের কণাটা বাইরে বেরিয়ে যায়। সেটাকে বন্ধ করা উচিত না, হাসতে দেওয়া উচিত, কাশতে দেওয়া উচিত, খাদ্যের কণাটাকে বাইরে বেরিয়ে জানা। তো আমরা গ্লটিস জানলাম, এপিগ্লটিস জানলাম। ট্র্যাকিয়াতে এসে আমরা এই হাফ রিং, সি আকৃতির রিং কেন রয়েছে সেটা জানলাম। তো ট্র্যাকিয়া এবার কাজ কি না, এর বাতাসকে এ ল্যারিংস থেকে বয়ে আনে দিয়ে দুটো ফুসফুসের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করবে। এই ট্র্যাকিয়া নিচে নেমে এসে দুভাগে ভাগ হয়েছে, দুটো সরু নালীতে ভাগ হয়েছে। এই সরু নালীগুলোকে বলা হয়, এই দুটো নালীগুলোকে বলা হয় ব্রঙ্কাস। এই দুটো ব্রঙ্কাস এবার দুটো ফুসফুসের মধ্যে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ট্র্যাকিয়া কোথায় এসে ভাগ হয়েছে, প্রশ্ন থাকে নিট পয়েন্ট অফ ভিউতে, ভেরি ইম্পর্ট্যান্ট। কোথায় না, এই ট্র্যাকিয়া ভাগ হয় ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে। ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে এসে ট্র্যাকিয়া দুভাগে ভাগ হয়, দুটো ব্রঙ্কাস সৃষ্টি করে। সেই ব্রঙ্কাসগুলো ফুসফুসের মধ্যে ঢুকে যায়। ব্রঙ্কাসগুলো ফুসফুসের মধ্যে ঢুকে যাওয়ার পর অসংখ্য গাছের ডালাপালার মতো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। সেই ভাগগুলোকে বলা হয়, ছোট ছোট সরু নালীগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাস অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে তৈরি হলো ব্রঙ্কিওল। এইবার ব্রঙ্কিওল, প্রথম যে ব্রঙ্কিওলটা তৈরি হলো তাকে বলা হবে প্রাইমারি ব্রঙ্কিওল। প্রাইমারি ব্রঙ্কিওল আবার শাখা প্রশাখায় ভাগ হলো এইরকম, তাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কিওল। সেকেন্ডারি ব্রঙ্কিওল আবার যদি শাখা প্রশাখায় বিভক্ত হয় তাকে বলা হয় টারসিয়ারি ব্রঙ্কিওল। টারসিয়ারি ব্রঙ্কিওল যদি আবার ভাগ হয় তাকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল মানে হচ্ছে শেষ প্রান্তে চলে এসছে। এবার টার্মিনাল ব্রঙ্কিওল একটা ছোট্ট নালীর সঙ্গে যুক্ত হয়ে এইভাবে কি করেন, একটা ছোট্ট থলির মতো অংশে যুক্ত রয় থাকে, তাকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই হচ্ছে একটা ছোট্ট ছোট্ট বায়ুথলি। দুটো ফুসফুসের মধ্যে প্রায় 300 মিলিয়ন অ্যালভিওলাই রয়েছে। এখন অ্যালভিওলাইয়ের গঠন এবং অ্যালভিওলাইয়ের কাজ কিন্তু আরেকটা ক্লাস ডিমান্ড করে, সেটা আমি পরে একদিন আলোচনা করব। আজকে ক্লাস 11 পয়েন্ট এবং নিট পয়েন্ট অফ ভিউতে যে জায়গাগুলো দরকার রেসপিরেটরি সিস্টেমে সেইগুলো আমরা বলবো। তো টার্মিনাল ব্রঙ্কিওল গিয়ে ওপেন হয়েছে কোথায় না, এই অ্যালভিওলাই ডাক্ট, এবং এটাকে বলা হয় অ্যালভিওলাই বা অ্যালভিওলাস। অ্যালভিওলাই প্লুরাল। এইখানে এসে শেষ হলো রেসপিরেটরি ট্র্যাক্টটা। এবার রেসপিরেটরি অর্গান অর্থাৎ দুটো প্রধান যে লাংস রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি মানুষের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে দুটো ফুসফুস, তাই না? তো এই ফুসফুস দুটো কোথায় অবস্থিত, কীরকম গঠন এবং তার কাজ এবার এটা জানবো, কারণ প্রধান শ্বসন অঙ্গ কিন্তু আমরা লাস্টে জানছি। আগে রেসপিরেটরি ট্র্যাক্টগুলো জানলাম। দেখো, মানুষের দুটো ফুসফুস রয়েছে কোথায় না, বক্ষ গহ্বরের ভেতরে হৃৎপিণ্ডের দুপাশে দুটো ফুসফুস রয়েছে, একটা বাম ফুসফুস আর একটা ডান ফুসফুস। তো এই দুটো ফুসফুসকে একই রকম দেখতে না, বাম ফুসফুসটা অনেকটা লম্বা আকৃতির আর ডান ফুসফুসটা অনেকটা চওড়া আকৃতির। বাম ফুসফুসটা দুটো খাঁজে, একটা খাঁজ মাঝখানে রয়েছে, দিয়ে দুটো অংশে বিভক্ত। উপরের দিকটাকে বলা হয় অ্যান্টিরিয়ার লোব আর নিচের দিকটাকে বলা হয় পস্টেরিয়ার লোব। পস্টেরিয়ার লোব, লোব মানে খণ্ড, এলওবি, লোব। অ্যান্টিরিয়ার লোব, পস্টেরিয়ার লোব। আর ডান ফুসফুসটা তিনটে অংশ, মানে দুটো খাঁজ দিয়ে তিনটে অংশ। উপরেরটাকে বলা হয় অ্যান্টিরিয়ার লোব, মিডল লোব, আর একটা বলা হয় পস্টেরিয়ার লোব। পস্টেরিয়ার মানে পশ্চাতের লোব। এখন প্রশ্ন হচ্ছে, এই বাম ফুসফুসটা অনেকটা লম্বা হয়ে শুরু হয়ে এলো, ডান ফুসফুসটা কিন্তু চওড়া হয়ে গেল, কারণ ডান ফুসফুসের নিচে এইখানে রয়েছে লিভার বা যকৃৎ। সেই যকৃৎকে জায়গা করে দেওয়ার জন্য এই একটু উপরের দিকে থেকে গেছে এবং চওড়া হয়ে গেছে, আর এর নিচে কিন্তু কিছুটাই। আর বাম ফুসফুসের এই অংশে যে একটা দেখো একটা কার্ভ রয়েছে, এই কার্ভটাকে বলা হয় কার্ডিয়াক নচ। কি বলা হয়? কার্ডিয়াক নচ। খুবই ইম্পর্ট্যান্ট।
কার্ডিয়াক নচ কেন থাকলো না হৃৎপিণ্ডকে থাকার জায়গা করে দেওয়ার জন্য। আমরা কি জানি, আমি আর আগের ক্লাসে বলেছি হার্ট চ্যাপ্টারে, হৃৎপিণ্ডটা কোথায় অবস্থিত না মিডিয়াস্টিনামে বাঁ দিকে একটু বাঁ ফুসফুসের দিকে হেলে থাকে, সেই বাঁ দিকে হেলে থাকার জন্য তাকে একটু জায়গা করে দেওয়ার জন্য এইখানে যে নচটা রয়েছে তাকে বলা হয় কার্ডিয়াক নচ, এবং এই ফাঁকা জায়গাটাকে বলা হয় মিডিয়াস্টিনাম। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, নিট পয়েন্ট অফ ভিউতে ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবং এই দুটো ফুসফুস একটা পাতলা পর্দা দিয়ে দ্বিস্তরীয় পর্দা, মনে রাখবে দ্বিস্তরীয় পর্দা দিয়ে ঢাকা থাকে, তাকে বলা হয় প্লুরা। হ্যাঁ, প্লুরা দ্বিস্তরীয় মানে দুটো স্তর, উপরের দিকটাকে বলা হয় প্যারাইটাল স্তর এবং ভেতরের দিকেরটাকে বলা হয় ভিসেরাল স্তর। এই দুটো পর্দার মাঝখানে যে ক্যাভিটি ফাঁকা জায়গা রয়েছে তাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি। এবং এর মধ্যে যে ফ্লুইড থাকে তাকে বলা হয়, তরল থাকে, প্লুরাল ফ্লুইড। এই প্লুরাল ফ্লুইডের কাজ কি না, প্লুরাল ফ্লুইড হচ্ছে এর প্রধান দুটি কাজ। এক হচ্ছে কি না এর মধ্যে তরল থাকার জন্য ফুসফুস যে সংকোচন প্রসারণায় এক্সপ্যান্ড করে তাকে জায়গা করে দেয়। দ্বিতীয় হচ্ছে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা। আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে প্লুরার মধ্যে কিছু ইমিউন সেল থাকে যে যারা এই মানে ফুসফুসের সংক্রমণকে থেকে ফুসফুসকে রক্ষা করে। এবং দুটো ফুসফুসের নিচে আরেকটি ইম্পর্ট্যান্ট পর্দা রয়েছে যেটা মাস্কুলার একটা পর্দা রয়েছে যাকে বলা হয় ডায়াফ্রাম। হ্যাঁ, বা ফ্রেনিক মাসেল বলা হয়, একে ফ্রেনিক মাসেল বলা হয়, খুব ইম্পর্ট্যান্ট ফ্রেনিক মাসেল। এই যে পর্দাটা, এই যে মাঝখানে বক্ষগহ্বর এবং নিচে উদরগহ্বর তার মাঝখানে যে পর্দা রয়েছে ডায়াফ্রাম, এটা কিন্তু রেসপিরেটরি সিস্টেমের কাজ করার জন্য, এরপরে আমি আলোচনা করব যখন শ্বসন কৌশল পড়াবো এর কাজ বলবো। এটা নিচের দিকে নামলে ফুসফুস এক্সপ্যান্ড হয়, উপরের দিকে উঠলে ফুসফুস চুপসে যায়, যার ফলে নিঃশ্বাস বেরিয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ডায়াফ্রামে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ডায়াফ্রাম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যামালস, মানে সমস্ত ম্যামালসের ক্ষেত্রে ডায়াফ্রাম আছে, হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে ডায়াফ্রাম নেই। এইটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, ডায়াফ্রাম হচ্ছে এই যে ম্যামালসের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই হচ্ছে ফুসফুস। ফুসফুসের মধ্যে যে বললাম অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলাইগুলো যে এইরকম বেলুনের মতো থাকে, অ্যালভিওলাই ডাক্ট, তারপর অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইগুলো কিন্তু একটা এপিথেলিয়াল কোষ দিয়ে তৈরি, এবং এই এপিথেলিয়াল কোষের চারপাশে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম এরকম রক্তজালক থাকে, দিয়ে রক্তজালকগুলো রক্তনালীর দ্বারা প্রবাহিত হয়ে যায়। এইখানে কি যে এপিথেলিয়াল সেলগুলো থাকে, এখানে কিছু ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজ হচ্ছে একটা ইমিউন সেল যে অনেকটা অ্যামিবার মতো দেখতে এরকম। এ কী করে না ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে এনগাল্প করে। দেখো কি সৃষ্টিকর্তার কি মহিমা, এই লোম থেকে শুরু হলো প্রত্যেকটা জায়গায় কিভাবে যাতে ফ্রেশ এয়ার শরীরের মধ্যে ঢুকতে পারে তার জন্য প্রোটেক্টিভ মেজার রয়েছে। তো এই ম্যাক্রোফেজ যে রয়েছে, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে এনগাল্প করে নিয়ে ইনফেকশান থেকে ফুসফুসকে রক্ষা করে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই, এই ট্র্যাকিয়ার মধ্যে রয়েছে কিছু কোষ, যে ভেতরের দিকে যে কোষগুলো রয়েছে ট্র্যাকিয়ার এরকম ভেতরের ইনার লাইনিংয়ে রয়েছে কোষ, যাকে বলা হয় স্কোয়ামাস সিলিয়েটেড এপিথেলিয়াল কোষ, মানে এর মধ্যে এরকম সিলিয়া রয়েছে, চিরুনির মতো সিলিয়া সরু সরু রয়েছে। এই সিলিয়াগুলো কি করে না এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ধুলি বা বালিকণা যদি ঢুকে যায় তাহলে সিলিয়ারগুলো এরকম ওয়েবিং মুভমেন্ট হয় উপরের দিকে, যার ফলে সেটাকে বাইরের দিকে বার করে দেয়। হ্যাঁ, এবং এর মধ্যে যে মিউকাস কোষ রয়েছে, গবলেট কোষ রয়েছে, সেই গবলেট কোষগুলো মিউকাস ক্ষরণ করে, সেই মিউকাসও যাতে বালি বা জীবাণুকে আটকে রাখতে সাহায্য করে। তো এখানেও যে সিলিয়া এবং মিউকাস কোষ এই যে পুরো ট্র্যাক্ট ধরে কিভাবে প্রোটেক্টিভ মেজার রয়েছে, সৃষ্টিকর্তার যেটা বলছিলাম, সৃষ্টিকর্তার কি অপরূপ মহিমা দেখো। হ্যাঁ, যাতে ফ্রেশ এয়ারটা আমরা এই অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছতে পারি। এবং অ্যালভিওলাইয়ের মধ্যে যে কোষ, এক কোষ দিয়ে এপিথেলিয়াল কোষ রয়েছে, এই কোষের মধ্য দিয়ে অক্সিজেন কি করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়া, সিম্পল ডিফিউশন প্রসেসে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে যাবে অক্সিজেন রক্তজালকের মধ্যে প্রবেশ করে যাবে, তার মানে রক্ত সারা দেহে ছড়িয়ে দেবে। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসবে রক্ত, তখন সেই কার্বন ডাই অক্সাইড আবার ব্যাপন প্রক্রিয়া রক্তজালক থেকে অ্যালভিওলাইয়ের মধ্যে আসবে, তখন অ্যালভিওলাইয়ের মধ্যে এলে সেই কার্বন ডাই অক্সাইড আবার নিঃশ্বাস প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে টোটাল হোল অ্যাবাউট
দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, তার বিভিন্ন অংশের গঠন এবং কাজ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি সমস্ত কমেন্টের উত্তর দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।